হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 51 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নিও। এই ক্লাসটা প্রত্যেক সোম, মঙ্গল এবং বুধবার এই 3 দিন ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। তাহলে তোমরা এই 3 দিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের ভিডিওগুলি ফলো করতে থাকো এবং এই ক্লাসগুলি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা ক্লাসেই আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউকে উইথ এক্সপ্লানেশন তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আনএকাডেমি হলো একটা সেরা প্ল্যাটফর্ম বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা যদি আনএকাডেমির যে সমস্ত ফ্রি কোর্সগুলো আছে সেই সমস্ত কোর্সগুলোর যদি অ্যাক্সেস পেতে যাও তাহলে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু ইনভাইট কোডটি ব্যবহার করে কিন্তু তোমরা আনএকাডেমির সমস্ত ফ্রি ক্লাসগুলি সহজেই অ্যাক্সেস করতে পারবে। তাহলে তোমরা আজই আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট। তো আজকের আমাদের প্র্যাকটিস সেট বা মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়েছে তার বর্তমান সদস্য সংখ্যা কত, অর্থাৎ কটি দেশ বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। তাহলে তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু অ্যান্সারগুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হবে 27টি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অ্যাট প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নে 27টি কান্ট্রি রয়েছে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যেটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেখান থেকে উইথড্র করে নিয়েছে 31 জানুয়ারি 2020। অর্থাৎ 2020 সালের 31 জানুয়ারি কিন্তু ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে উইথড্র করে নিয়েছে এবং এর ফলেই এর মেম্বার সংখ্যা কিন্তু বর্তমানে 27টি হয়ে গেছে। এবং এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এর হেডকোয়ার্টার্স অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে এর হেডকোয়ার্টার্স অবস্থিত এবং এর ফাউন্ডেশন ইয়ার হয়েছিল 1993। 1 নভেম্বর 1993 ইউরোপিয়ান ইউনিয়নটা তৈরি হয়েছিল এবং এটা নেদারল্যান্ডসে কিন্তু তৈরি হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। এর হেডকোয়ার্টার্স অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে, কিন্তু এটা ফার্স্ট নেদারল্যান্ডসে ফাউন্ডেশনের হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শিল্পনীতি কত সালে চালু হয়েছিল? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রথম শিল্পনীতি চালু হয়েছিল কিন্তু 1948 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1948 সালেই কিন্তু ভারতের প্রথম শিল্পনীতি চালু হয়েছিল এবং সেই সময় আমাদের ইউনিয়ন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন তখন ইউনিয়ন ইন্ডাস্ট্রি মিনিস্টার। এবং দ্বিতীয় যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্থাৎ দ্বিতীয় শিল্পনীতি সেটা চালু হয়েছিল 1956 খ্রিস্টাব্দে, 1956। নেক্সট কোশ্চেন, লোহার রডকে যদি গরম করা হয় তাহলে নিচের কোনটি অপরিবর্তিত থাকে? অর্থাৎ নিচের কোনটির কোনো পরিবর্তন হয় না? রডটির আয়তন, রডটির দৈর্ঘ্য, রডটির ঘনত্ব নাকি রডটির ভর? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, একটা লোহার রডকে যদি আমরা গরম করি তাহলে কিন্তু রডটির আয়তনের পরিবর্তন হয়, রডটির দৈর্ঘ্যেরও কিন্তু পরিবর্তন হয় এবং রডটির যে ঘনত্ব সেটারও পরিবর্তন হয়। তাহলে লোহার রডকে যদি একটা গরম করা হয় সেক্ষেত্রে এটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ যেটার কোনো পরিবর্তন হয় না, সেটা হয়ে যাবে রডটির ভর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ লোহার যে রড তার ভরের কোনো কিন্তু পরিবর্তন হয় না তাকে উত্তপ্ত করলে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কোন তারিখে? অপসূর অবস্থান ঘটে কোন তারিখে? 4 জুলাই, 3রা জানুয়ারি, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, পৃথিবীর যে অপসূর অবস্থান সেই অপসূর অবস্থান ঘটে অপশন এ 4 জুলাই। 4 জুলাই কিন্তু পৃথিবীর অপসূর অবস্থান ঘটে। অপসূর অবস্থান বলতে কি বোঝায়? অপসূর অবস্থান বলতে বোঝায় যে পৃথিবী থেকে যখন সূর্যের দূরত্ব সর্বাধিক সবচেয়ে বেশি সেই অবস্থানটিকে অপসূর অবস্থান বলা হয় এবং এটি হয় 4 জুলাই। এবং 3রা জানুয়ারি যেটা আছে সেই দিনটিতে কিন্তু পৃথিবীর অনুসূর অবস্থান ঘটে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন সবচেয়ে কম থাকে। এবং যেটা 21শে মার্চ, 21শে মার্চটিকে মহাবিষুব বলা হয়। মহাবিষুব বা এই মার্চ মাসে হয় বলে এটাকে মার্চ বিষুবও কিন্তু বলা হয়। এবং যেটা 23শে সেপ্টেম্বর এই তারিখটা কিন্তু জলবিষুব হয়।
জলবিষুব নামে পরিচিত 23শে সেপ্টেম্বর। তাহলে 4 জুলাই অপসূর অবস্থান, 3রা জানুয়ারি অনুসূর অবস্থান, 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। তোমরা অবশ্যই এগুলো একটু মেমোরাইজ করে নেবে, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। নেক্সট কোশ্চেন, লজ্জাপতি উদ্ভিদে যে চলন দেখা যায় সেটি কি ধরনের চলন? নিকটোনেস্টি, ফটোনেস্টি, জিওনেস্টি নাকি সিসমোনেস্টি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, লজ্জাপতি উদ্ভিদে যে চলনটি আমরা দেখতে পাই সেটি কিন্তু নিকটোনেস্টি নয়, ফটোনেস্টিও নয়, এমনকি জিমোনেস্টিও নয়, এটি হয়ে যাবে সিসমোনেস্টি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ লজ্জাপতি উদ্ভিদে যে চলনটি দেখা যায় সেটি হচ্ছে একটি সিসমোনেস্টি চলন। এবং এই সিসমোনেস্টি চলনটা আমরা বলতে কি বুঝি? সিসমোনেস্টি চলন হলো উদ্ভিদের এমন এক ধরনের চলন যেটা কোনো স্পর্শের মাধ্যমে হয়। স্পর্শ অথবা আদার কোনো ফিজিক্যাল বা শারীরিক সম্পর্ক, যেমন সেটা হতে পারে সেকিং, ওন্ড্রিং, উইন্ড, রেনড্রপ, এছাড়াও ইন্টেন্স হিট এবং বার্নিং, এই সমস্ত কারণেও কিন্তু হতে পারে। এই সমস্ত স্পর্শের ফলে যে চলনটা দেখা যায় সেটি হলো সিসমোনেস্টি চলন নামে পরিচিত। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যেটা ফটোনেস্টি চলন সেটা হচ্ছে আলোর সাথে সম্পর্কিত, অর্থাৎ আলোর প্রভাবে উদ্ভিদের যে বৃদ্ধি বা তার যে চলন সেটাকেই আমরা ফটোনেস্টি চলন বলি। নেক্সট কোশ্চেন, যে যৌগটি তড়িৎযোজী সমযোজী বন্ধন ধারণ করে সেটি কোন যৌগ? CH4, H2, KCN নাকি NaCl? অর্থাৎ যে যৌগটির মধ্যে তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন দুটি বন্ধনই উপস্থিত সেই যৌগটি কি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, যে যৌগটির মধ্যে তড়িৎযোজী এবং সমযোজী দুটি বন্ধনই উপস্থিত সেটি হলো KCN। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেসিয়ান অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড, এর মধ্যে কিন্তু তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন উভয় বন্ধনেই উপস্থিত। আমরা যদি বাকি অপশনগুলো দেখি, CH4 বা যেটা মিথেন নামে পরিচিত, এর মধ্যে কিন্তু শুধুমাত্র সমযোজী বন্ধন দেখা যায়। H2 হাইড্রোজেন, এর মধ্যেও সমযোজী বন্ধন দেখা যায়। এবং NaCl যেটা সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে কিন্তু আমরা তড়িৎযোজী বন্ধন দেখতে পাই, তড়িৎযোজী বন্ধন। তাহলে কেসিয়ান হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে কিন্তু তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধনেই আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন, ডেসটিমোনা কোন নাটকের একটি চরিত্র? তাহলে ডেসটিমোনা একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, সেটা কোন নাটকের? দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়ার, অথেলো, দি মুর অফ ভ্যানিস? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ডেসটিমোনা যে নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটি হয়ে যাবে অপশন ডি, অথেলো দ্য মুর অফ ভ্যানিস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অথেলো দ্য মুর অফ ভ্যানিসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ডেসটিমোনা। এবং এই যে নাটকটি, এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই নাটকটি লিখেছেন। নেক্সট কোশ্চেন, 1925 সালে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি 1925 সালে কে হয়েছিলেন? তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন অপশন বি, সরোজিনী নাইডু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরোজিনী নাইডু 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং তিনি যে জায়গায় সভাপতিত্ব করেছিলেন সেটি ছিল কানপুর। কানপুর, এটা তোমরা একটু মনে রাখবে। এবং এনি বেসান্ত ছিলেন 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি এবং এটি হয়েছিল কলকাতাতে। মহাত্মা গান্ধী ছিলেন 1924 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি এবং সেটি হয়েছিল বেলগাঁও। এবং আবুল কালাম আজাদ, ইনি ছিলেন 1923 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি এবং সেটি হয়েছিল দিল্লিতে। তোমরা অবশ্যই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। মহাত্মা গান্ধী শুধুমাত্র একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সেটা বেলগাঁওয়ে 1924 সালে। নেক্সট কোশ্চেন, শেরশাহের সেনাপতির নাম কি ছিল? দিলির খা, ব্রহ্মজিৎ গৌড়, শায়েস্তা খা নাকি জয় সিং? তাহলে শেরশাহের যিনি সেনাপতি ছিলেন তিনি কে ছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, শেরশাহের সেনাপতির নাম ছিল কিন্তু ব্রহ্মজিৎ গৌড়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রহ্মজিৎ গৌড়ই ছিলেন কিন্তু শেরশাহের সেনাপতি। এবং শেরশাহ সুরি, এই তিনিই কিন্তু আমাদের যে সুরি ডাইনাস্টিটা ছিল, যেটা ছিল আমাদের মুঘল সাম্রাজ্যের সমসাময়িক, সেই ডাইনাস্টি বা সেই বংশের প্রতিষ্ঠা করেছিলেন শেরশাহ। এবং শেরশাহর যে রাজত্বকাল ছিল সেটা ছিল 1540 থেকে 1545 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি রাজত্ব করেছিলেন। এবং তিনি কালিঞ্জর ফোর্টে অর্থাৎ কালিঞ্জর দুর্গে 1545 সালে কিন্তু তিনি মারা গিয়েছিলেন, কালিঞ্জর দুর্গে। অবশ্যই তোমরা এই দুর্গটির নাম মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, রামসর সম্মেলনটি প্রথম কবে হয়েছিল?
1970, 1961, 1971 নাকি 1984? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রামসার সম্মেলনটি যেটা হয়েছিল সেটা সর্বপ্রথম হয়েছিল 2 ফেব্রুয়ারি 1971, 1971 সালে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1971। এবং এই 1971 সালের 2 ফেব্রুয়ারি এটি রামসারে হয়েছিল, এবং রামসার হলো ইরানের একটা সিটি। এটা তোমরা খুব মনে রাখবে, ইরানের একটা সিটি হচ্ছে রামসার, এবং সেখানেই 2 ফেব্রুয়ারি 1971 সালে রামসার সম্মেলনটি প্রথম হয়েছিল। এবং এই কারণে 2 ফেব্রুয়ারি প্রত্যেক বছর আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করি। বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি পালন করা হয় এই জন্যই। নেক্সট কোশ্চেন, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সব থেকে বেশি? তাহলে নিচের এই যে 4টি পদার্থ আছে, চারকোল, ডিজেল, এলপিজি এবং বায়োমাস, তাদের মধ্যে যে পদার্থটির তাপন মূল্য সব থেকে বেশি সেটি কোনটি? তাহলে যেটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সব থেকে বেশি তাপন মূল্য হচ্ছে এলপিজির। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ নিম্নলিখিত এই 4টি পদার্থের মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য এলপিজির। নেক্সট কোশ্চেন, ফুকুশিমাতে নিউক্লিয়ার রিয়েক্টরের দুর্ঘটনা ঘটেছিল কত সালে? অর্থাৎ ফুকুশিমাতে যে নিউক্লিয়ার রিয়েক্টর যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কত সালে হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ফুকুশিমাতে নিউক্লিয়ার রিয়েক্টরের যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল অপশন বি 2011 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2011 সালে ফুকুশিমাতে নিউক্লিয়ার রিয়েক্টরের দুর্ঘটনা হয়েছিল। এবং এই যে ফুকুশিমা, এটি জাপানে অবস্থিত, এবং জাপানে এর ফুকুশিমাতেই কিন্তু 2011 সালে একটি নিউক্লিয়ার রিয়েক্টরের দুর্ঘটনা ঘটেছিল। এবং এটা ছিল চার্নোবিল দুর্ঘটনা, অর্থাৎ যেটা চার্নোবিল ডিজাস্টার যেটা 1986 সালে হয়েছিল, তারপরে কিন্তু একটি ভয়াবহ নিউক্লিয়ার রিয়েক্টর অ্যাক্সিডেন্ট হচ্ছে ফুকুশিমাতে, যে নিউক্লিয়ার রিয়েক্টর দুর্ঘটনা এটা। এবং চার্নোবিল যেটা হয়েছিল সেটা 1986 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম নাকি ক্লোরিন? তাহলে নিচের কোন পরমাণুটি কোন মৌলটি দ্বিপরমাণু? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমরা যদি দেখি সোডিয়াম, তাহলে সোডিয়াম এরকমভাবেই কিন্তু এক্সিস্ট করে নেচারে। এবং অ্যালুমিনিয়ামটা শুধুমাত্র এল ফর্মে এক্সিস্ট করে, এবং ক্যালসিয়াম সেটাও কিন্তু শুধুমাত্র সিএ ফর্মে এক্সিস্ট করে। কিন্তু যেটা ক্লোরিন, সিএল, সেটা কিন্তু Cl2 এইরকম ফর্মে কিন্তু আমাদের নেচারে এক্সিস্ট করে। তাহলে এক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম এগুলো সবগুলোই এক পরমাণুক, কিন্তু ক্লোরিন Cl2 অবস্থাতে থাকে, তার জন্য এটি দ্বিপরমাণুক। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্লোরিন। নেক্সট কোশ্চেন, প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচ হয় তা কোন এককে মাপা হয়? অর্থাৎ প্রত্যেক বাড়িতে যে তড়িৎ শক্তিটা খরচ হয় সেটা আমরা কোন এককে মাপি? ওয়াট, ভোল্টেজ, বিওটি একক নাকি ওয়াট ঘন্টা? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের যে বাড়িতে সাধারণত আমাদের যে তড়িৎ শক্তি যেটা খরচ হয় সেটা আমরা যে এককে মাপি সেটি হয়ে যাবে বিওটি একক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই বিওটি এককেই কিন্তু আমরা এই যে তড়িৎ শক্তির খরচ এটা পরিমাপ করি। বিওটির ফুল ফর্ম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিটে কিন্তু আমরা এই তড়িৎ শক্তির খরচটা কিন্তু আমরা মাপি। তাহলে তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এমনকি 2 বছরের সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। তোমরা এখানেও কিন্তু আমাদের যে স্পেশাল কুপন কোড সেটা যেটা আছে আমাদের গাইডেন্স গুরু, সেই গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কুপন কোডটা কিন্তু তোমরা এখানেও ইউজ করবে, এবং সেক্ষেত্রেও তোমরা কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এই সমস্ত রেটের উপর। তাহলে তোমরা যদি 10% ডিসকাউন্টটা অ্যাভেল করে আমাদের প্লাস সাবস্ক্রিপশনটা আনএকাডেমি নিতে চাও, তাহলে অবশ্যই গাইডেন্স গুরু ক্যাপিটাল যেটা রেফারেল কোড সেটা তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে তোমরা কিন্তু গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কোডটি ব্যবহার করে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনটা নিয়ে তোমাদের এক্সামের প্রিপারেশন কিন্তু তোমরা চালিয়ে যেতে পারো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটি হলো, ভূসমলয় উপগ্রহ যেগুলো আছে সেই ভূসমলয় উপগ্রহগুলি পৃথিবী থেকে কত উচ্চতায় সেগুলি স্থাপন করা হয়? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভূসমলয় উপগ্রহ যেগুলো রয়েছে সেই সমস্ত উপগ্রহগুলি পৃথিবী থেকে কিন্তু 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেগুলি পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। অপশন ডি। নেক্সট কোশ্চেন, রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
তাহলে রাজাজি ন্যাশনাল পার্ক সেটি কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি জম্মু অ্যান্ড কাশ্মীর? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রাজাজি ন্যাশনাল পার্ক যেটা আমাদের রয়েছে সেটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু রাজাজি ন্যাশনাল পার্কটা অবস্থিত। রাজাজি ন্যাশনাল পার্ক ছাড়া উত্তরাখণ্ডে আর যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি অবস্থিত সেগুলি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এবং গমির ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশের প্রেজেন্ট গভর্নর হলেন বেবি রানী মৌর্য। তোমরা অবশ্যই এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেমানান? পম্পাস, রিয়াদ, সাভানা নাকি ভেন্টস? তাহলে এই চারটির মধ্যে নিচের কোনটি বেমানান, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কিত নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এই নিচে যে চারটির মধ্যে সব বেমানান হলো রিয়াদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিয়াদ হচ্ছে একটি বেমানান এই তিনটের মধ্যে। বাকি পম্পাস, সাভানা এবং ভেন্টস এদের মধ্যে একটা সিমিলারিটি আছে। এখন আমরা দেখে নেবো এগুলো কী কী জিনিস। তাহলে পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার তৃণভূমি, সেটি পম্পাস নামে পরিচিত। সাভানা হলো মধ্য আফ্রিকার তৃণভূমি, সেটি সাভানা নামে পরিচিত। এবং ভেন্টস যেটা, সেটা হলো দক্ষিণ আফ্রিকার তৃণভূমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পম্পাস, সাভানা এবং ভেন্টস তিনটেই হচ্ছে তৃণভূমি, কিন্তু যেটা রিয়াদ সেটি হলো সৌদি আরবের ক্যাপিটাল বা সৌদি আরবের রাজধানী। তাহলে রিয়াদই এখানে আমাদের বেমানান শব্দ। নেক্সট কোশ্চেন, 1905 সালের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1905 সালে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল তার সভাপতি কে ছিলেন? তো সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, 1905 সালের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশন এ গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তিনি বেনারস সিজনের সভাপতিত্ব করেছিলেন 1905 সালে। এবং এই যে মতিলাল নেহরু 1928 সালের কলকাতা সিজনের সভাপতি ছিলেন। জওহরলাল নেহরু 1929 সালের যে লাহোর সিজন হয়েছিল, যেখানে পূর্ণ স্বরাজ রিজলিউশনস অ্যাডপ্ট করা হয়েছিল, সেখানের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। এবং সুভাষচন্দ্র বোস হরিপুরা এবং ত্রিপুরীতে যথাক্রমে 1938 এবং 1939 সালের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দুবার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? তাহলে 1957 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটাতে কোন ব্যক্তি যুক্ত ছিলেন না? নানা সাহেব, মান সিং, রানী লক্ষ্মীবাই নাকি বাহাদুর শাহ জাফর? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1957 সালের সিপাহী বিদ্রোহে যে ব্যক্তিটি যুক্ত ছিলেন না তিনি হয়ে যাবে মান সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মান সিং কিন্তু এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তার সাথে সংযুক্ত ছিলেন না। নানা সাহেব কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু দিল্লিতে এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? হু ওয়াজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স? এডওয়ার্ড হোমস, মার্কিন ট্যালর, ভ্লাদিমির আকারিন নাকি অ্যালান টিউরিং? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কম্পিউটার সায়েন্সের জনক হলেন অ্যালান টিউরিং। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে অ্যালান টিউরিং তিনিই কিন্তু কম্পিউটার সায়েন্সের জনক, ফাদার অফ কম্পিউটার সায়েন্স নামে তিনি পরিচিত এবং তার ন্যাশনালিটি হলো ইংল্যান্ড, তিনি ইংলিশ, হি ইজ ফ্রম ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন বেসরকারি ব্যাংকে ক্রেডিট কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে? তাহলে সম্প্রতি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক আছে আমাদের, সেই ব্যাংকটি একটি বেসরকারি ব্যাংকে ক্রেডিট কার্ড বিক্রি করার বন্ধ করতে পারমিশন নির্দেশ দিয়েছে। তাহলে সেই ব্যাংকটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংকে তার ক্রেডিট কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকে কিন্তু এই নির্দেশটা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আমরা কোন দিন পালন করি? 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর, 4 ডিসেম্বর? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আমরা প্রত্যেক বছর কিন্তু ডিসেম্বর মাসে পালন করি এবং সেটা হচ্ছে ডিসেম্বরের 3 তারিখে কিন্তু আমরা এটি উদযাপন করি, 3 ডিসেম্বর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেক বছর 3 ডিসেম্বর আমরা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করি এবং এটি জাতিসংঘ প্রথম উদযাপন করেছিল 1992 সাল থেকে এই দিবসটি কিন্তু পালিত হয়ে আসছে 3 ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এর সাথে আমরা দেখে নেব ডিসেম্বরের যে 1 ডিসেম্বর সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে পালন করছি। 2 ডিসেম্বর ন্যাশনাল
পলিউশন কন্ট্রোল ডে এবং ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাবলিশন অফ স্লোভারি। এই দুটি ডে হিসেবে আমরা 2 ডিসেম্বর পালন করছি, এবং 3 ডিসেম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। নেক্সট কোশ্চেন, বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন জেনারেল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তাহলে প্রেজেন্ট জেনারেল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে বর্ডার রোড অর্গানাইজেশনের? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাট প্রেজেন্ট বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন জেনারেল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজীব চৌধুরী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রাজীব চৌধুরী কিন্তু সম্প্রতি বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন জেনারেল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান নেভি ডে 2020 এর থিম কি ছিল? তাহলে 2020 সালের ইন্ডিয়ান যে নেভি ডে আমরা উদযাপন করলাম তার থিম কি ছিল? তাহলে এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে যে যেটা ইন্ডিয়ান নেভি ডে সেটা কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু 4ই ডিসেম্বর সেলিব্রেট করি, 4th ডিসেম্বর। প্রত্যেক বছর 4ই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে আমরা পালন করি, এবং এই যে 2020 সালের যে ইন্ডিয়ান নেভি ডে যেটা হলো তার থিম যেটা ছিল সেটি হলো ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল অ্যান্ড কোহেসিভ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল অ্যান্ড কোহেসিভ। তাহলে এটিই হলো 2020 সালের যে ইন্ডিয়ান নেভি ডে তার থিম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতলেন? অর্থাৎ টাইম ম্যাগাজিন একটা নতুন একটা ইভেন্ট চালু করলো যেটা কিড অফ দ্য ইয়ার, তার প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার সম্প্রতি কে পেলেন? প্রিয়াঙ্কা নাইডু, রোহিণী চোপড়া, গীতাঞ্জলি রাও, নাকি উপরের কোনোটিই সঠিক নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন গীতাঞ্জলি রাও। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গীতাঞ্জলি রাও কিন্তু সম্প্রতি টাইম ম্যাগাজিনের কিডস অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন। নেক্সট কোশ্চেন, আঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত? অর্থাৎ আঙ্কর ভাট টেম্পল কোথায় অবস্থিত? থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, নাকি লাওস? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আঙ্কর ভাট মন্দির, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ মন্দির, এবং এই যে মন্দির বা টেম্পল এটি কিন্তু অবস্থিত কাম্বোডিয়াতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি কাম্বোডিয়াতে অবস্থিত, এবং এটি নির্মাণ করেছিলেন সূর্যবর্মন টু, অর্থাৎ দ্বিতীয় সূর্যবর্মন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি যে ভগবানকে উৎসর্গিত করা হয়েছিল সেটি ছিল লর্ড বিষ্ণু, অর্থাৎ লর্ড বিষ্ণু, এটা ছিল একটা বিষ্ণু টেম্পল, এবং এটার যে টেম্পল স্টাইল অফ আর্কিটেকচার সেটা হচ্ছে দাবিড স্টাইল অফ আর্কিটেকচার, এটি নির্মিত হয়েছিল দাবিড স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার, এবং এটি খুব একটা গুরুত্বপূর্ণ মন্দির, কাম্বোডিয়াতে অবস্থিত। আজকের মক টেস্টের শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি, এটি হলো সিমেন্টকে তৈরি করেন, অর্থাৎ হু ফার্স্ট ইনভেন্টেড দ্য সিমেন্ট? অগাস্টিস, জোসেফ, ম্যাকনোস, নাকি জনসিন? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু তোমরা যারা সম্পূর্ণভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তারা কিন্তু প্রত্যেকেই এই অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। সিমেন্টকে তৈরি করেছিলেন অগাস্টিস, জোসেফ, ম্যাকোনিস, নাকি জনসিন? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে জানাও, এবং এটি কত সালে ইনভেন্টেড হয়েছিল সেই সালটাও কিন্তু তোমরা পারলে একটু জানিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের দিন আমরা আবার মোস্ট ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ উইথ এক্সপ্লানেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্টিল দেন স্টে টিউন, থ্যাংক ইউ।